সেরা বাছাই করা দিনের খবরই আপনি দেখেন পেজ ওয়ানে। এখন পেজ ওয়ানে আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। মহাষষ্ঠীর শুভেচ্ছা আপনাদের প্রত্যেককে। আর আজকের পেজ ওয়ান, ষষ্ঠী ছাড়া, মণ্ডপ ছাড়া, পুজো ছাড়া কি দিয়ে শুরু হতে পারে? আজ দেবীর বোধনের দিন। ঘটে প্রতিমার প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে উৎসবের ঢাকে পড়ে গেছে কাঠি, তাই শুরুতেই বিভিন্ন মণ্ডপ দর্শন। আজ মহাষষ্ঠী সন্ধে থেকে তিল ধারণের জায়গা নেই শহরের রাজপথে। ভবানীপুরের মল্লিক বাড়ির পুজোয় যথারীতি হাজির কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিক। বনেদি বাড়ির এই পুজোর স্মৃতিচারণে উঠে এলো পুরনো সেই দিনের কথা। আমরা মল্লিক বাড়িতে যাব, মল্লিক বাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দেখলেন কোয়েল মল্লিককে তার বাড়ির পুজোয় তিনি স্বমহিমায় প্রত্যেক বছর হাজির থাকেন। আর এবার আপনাদের নিয়ে যাব শহরের বিভিন্ন মণ্ডপে। এই মুহূর্তে উত্তর দক্ষিণ কলকাতার বিভিন্ন মণ্ডপে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। ম্যাডক স্কোয়ারে রয়েছে অয়ন ঘোষাল, এই মুহূর্তে চেতলা অগ্রণীতে রয়েছে আমাদের অন্য প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী, আর বাগবাজার সেই চিরাচরিত পুজোতে রয়েছে শ্রেয়সী গাঙ্গুলি, আমাদের আর এক প্রতিনিধি। আমি শুরুতে একটু ম্যাডক স্কোয়ারে যাই। পুজো মানে ম্যাডক স্কোয়ার এবং উন্মাদনা। অয়ন, তোমার কাছে জানতে চাইবো, ম্যাডক স্কোয়ারের একটা চেনা ছবি, এবছর 360 ডিগ্রি দেবী দেখছেন গোটা দুনিয়াকে, কিরকম গোটা আবহটা আমাদের বলো। ম্যাডক স্কোয়ারের পুজো বরাবরই সাবেকি পন্থায়। দক্ষিণ কলকাতার সেই পুজোগুলির মধ্যে ম্যাডক স্কোয়ার অন্যতম, যেখানে বরাবরই একদম সাবেকি মাতৃমূর্তি, টানা টানা চোখ, যে চোখ দেখলে ভক্তি আসে, দেবীর গায়ে এক রাশ গয়না, সব মিলিয়ে অত্যন্ত মনোমুগ্ধকর শান্ত একটি পরিবেশ। এবং সেই শান্তির জন্যই বোধহয় ম্যাডক স্কোয়ার আসলে প্রেমের পুজো। এখানে প্রচুর মানুষ আসেন শুধুমাত্র প্রেমের সন্ধানে, অথবা প্রেমকে আরেকটু চাগিয়ে নিতে, পুজোর 4 দিন প্রেমকে আরেকটু এনার্জাইজ করতে। নিশ্চয়ই আমি বা তুমি যখন ছাত্র বা ছাত্রী ছিলাম, আমরাও এসেছি, না আমরা সেই বয়স পেরিয়ে এসেছি, কিন্তু যারা পেরোননি তাদের মধ্যে কয়েকজন এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। তার মধ্যে একটু আমি জানার চেষ্টা করব, একটু খোঁজার চেষ্টা করব, যদি খুঁজে পাই। তার আগে, একটা পরিবার এই ম্যাডক স্কোয়ার থেকেই কি প্রেমের জন্ম? তারপরেই কি আবার ছোট্ট সন্তানকে নিয়ে ম্যাডক স্কোয়ারে আসে? হ্যাঁ, এখান থেকেই শুরু। হ্যাঁ, এখান থেকেই প্রেমের জন্ম, তারপরে ছোট্ট সন্তান। কটা ঠাকুর দেখা হলো? এবং আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি যদি একটু এগিয়ে আসেন মাসিমা, আমি দেখতে পাচ্ছি যে আপনার বোধহয় হাঁটা চলাতেও একটা সমস্যা রয়েছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এই যে ষষ্ঠী থেকে ঠাকুর দেখা শুরু করলেন, কতদিন ঠাকুর দেখবেন? কেন পুজো এখন আসলে শুরুই হয়নি, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর পুজো আছে। কতক্ষণ আপনার এই যে এনার্জি এই বয়সেও সেটা ধরে রাখতে পারে? দেখি কিরকম কতক্ষণ পারি ধরে রাখতে, শরীরের উপর নির্ভর করছে। আজকে এখনো পর্যন্ত কটা ঠাকুর দেখলেন? এখন এখানেই এসেছি, প্রথম ম্যাডক স্কোয়ার। এখানেই বোধহয় পুজোর সব থেকে বড় বৈশিষ্ট্য, একদিকে কলেজ পড়ুয়া যার বয়স 18 বা বড়জোর 19, সে যেমন প্রথম ম্যাডক স্কোয়ারের পুজো দিয়ে পুজো দেখা শুরু করছে ষষ্ঠীর দিন, তেমনি 70 বছরের বেশি বয়সী একজন বৃদ্ধা, তিনিও কিন্তু ম্যাডক স্কোয়ারের পুজো দিয়েই পুজো দেখা শুরু করছেন। এবং এই যে দুরকম বয়স, তার যে বৈপরীত্য, কোথাও না কোথাও এই ম্যাডক স্কোয়ারে এসে কিন্তু মিলেমিশে এক হয়ে গেছে। একেবারে অয়ন, খুব সুন্দর যে পরিবারকে তুমি তুলে ধরলে। সত্যি প্রেমের জন্ম এখান থেকে, এবং ম্যাডক স্কোয়ারের জন্য বিখ্যাত। তবে অন্যান্য মণ্ডপেও তো আমাদের যেতে হবে। চট করে একটু উত্তরে চলে যাই, বাগবাজার, যার কথা আলাদা করে কিছু বলার নেই। ঐতিহ্যমণ্ডিত একটি পুজো। শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছে সেখান থেকে। শ্রেয়সী, বাগবাজার মানেই একটা প্রাচীন প্রথাকে অটুট রেখে পুজো এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেখানে কোনো থিমের চমক নেই। একই রকম ডাকের সাজে ঠাকুর প্রত্যেক বছর, প্যান্ডেলও একই রকম কার্যত, তাও মানুষের ঢল। কেন? আসলে দেখো, বাগবাজারের এই পুজো প্রাঙ্গণে এলে, বাগবাজার সার্বজনীনে যেন মনে হয় এখানটা মেলা, একটা মিলন উৎসব সত্যি আক্ষরিক অর্থেই মনে হয়। দেখো, প্রচুর মানুষ, কি সুন্দর সেজে গুজে প্রত্যেকে এসে। আপনারা কি এখানকারই না অন্য জায়গায়? হ্যাঁ, শ্যামবাজারের। আমরা শ্যামবাজারে। বাগবাজারের ঠাকুরটা কোনোদিনই কোনো বছরই আমরা মিস করি না। মানে সব পুজো হতো থিম পুজো, অনেক রকমেরই থিম পুজো দেখি বা প্রতি বছরই, কিন্তু বাগবাজারের ব্যাপারটা একটু আলাদা। মানে এতটা সাবেকি ব্যাপারটা, মানে না দেখলে না মনই ভরে না, এত সুন্দর লাগে। আপনার এখানে আপনারা কি? আমার মা। আচ্ছা, আপনি যখন মানে মা যখন আপনার ছোটবেলায় এই অঞ্চলেই কেটেছে? না, আমার এখানে না, আমার বাটানগরে। বাটানগরে। আপনি পুজোর সময় কি এই জায়গাতেই আসেন? হ্যাঁ, আমার এখানেই বাড়ি, শ্যামবাজারেই বাড়ি। আচ্ছা, আপনি কতদিন ধরে বাগবাজারে ঠাকুর? ও মানে যতদিন আমার বিয়ে হয়েছে ততদিন। আমার
আমি এই ঠাকুর আমি না দেখি। দেখো এরা যেমন এখানকার খুব কাছের মানুষ, এখানকার কাছাকাছি থাকেন, ঠিক তেমনই এরাও এসে এদের কাছেও কিন্তু বাগবাজার একটা আলাদা আনন্দ। এক্ষুনি দিচ্ছি, শুনবো ওদের কথা। তার আগে আমাদের দর্শকদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই। পর্দায় যে ছবি দেখতে পাচ্ছেন দেবীর আরতি চলছে, তা একেবারে সরাসরি ভবানীপুরের মল্লিক বাড়ি থেকে। রয়েছেন কোয়েল মল্লিকও, কিছুক্ষণ পর তাঁকেও দেখা যাবে। আবার চলে যাবো বাগবাজারে। শ্রেয়সী, এদের কাছে যেমন বাগবাজার, যে মানুষদের সঙ্গে যাদের সঙ্গে আমরা কথা বললাম ওনারা যেমন বলছেন যে বাগবাজারের একটা ঐতিহ্য আছে, এদের কাছেও কিন্তু বাগবাজারের একটা আলাদা আনন্দ আছে। সেই আনন্দের কারণ দেখো, আমাকে দেবে না? আমাকে আচ্ছা একটু দেবে না? একটু দাও। আচ্ছা আমাকে দেবে না। ওদের কাছে কিন্তু আনন্দের জায়গা এইটাই যে বাগবাজারে এইখানে শুধুমাত্র ঠাকুর দেখা যায়, আশেপাশে প্রচুর স্টল, আর সেই স্টল থেকে কিনতে পাওয়া যায় এইগুলো। তুমি একটু এইদিকে তাকাও। আচ্ছা তুমি একটুও দেবে না? ও আমাকে একদমই দেবে না, কিন্তু ওরা কিন্তু খুব আনন্দে রয়েছে। তুমি কটা ঠাকুর দেখলে? অনেকগুলো দেখলে। এইখানে যে এত দোকান আছে, খাওয়ার দোকান, জিনিসের দোকান, কিছু কিনবে? কি কিনবে? খেলনা বেলুন। তুমি? আমি খেলনা কিনবো। খেলনা কিনবে? বাবাকে বলেছো একটা? ও বলাও হয়ে গেছে, মানে ঢুকতেই ঠাকুর দেখার আগেই বাবাকে বলা হয়ে গেছে কোন খেলনা চাই, কি বেলুন চাই। বলে সামগ্রিকভাবে বাগবাজারে দেখো প্রচুর মানুষ, শুধুমাত্র যে ওনারা এসেছেন তা না, দেখো প্রচুর ইয়াং ফেস, ছোটরা যারা কলেজে পড়ে বা এরকম। তোমরা কোথা থেকে এসেছো? আমি এসেছি গড়িয়া থেকে। গড়িয়া থেকে বাগবাজারে ঠাকুর? হ্যাঁ, আমি শুনলাম যে খুব ভালো হয়েছে, এখানে দেখলাম আর দেখেই বেরোচ্ছি এখান থেকে। খুব কলেজে পড়ো? হ্যাঁ, বঙ্গবাসী কলেজে পড়ি। বঙ্গবাসী কলেজে পড়ো? তো বাগবাজারে কিন্তু কোনো থিম নেই। হ্যাঁ, না আমার খুব ভালো লাগছে এটা দেখে, যে অ্যামেজিং, মানে খুব সুন্দর। অর্থাৎ ফলে বুঝতেই পারছো। অনেক ধন্যবাদ শ্রেয়সী, অনেক ধন্যবাদ। অ্যামেজিং শব্দটার মধ্যেই বুঝিয়ে দিচ্ছে একদম কলেজ পড়ুয়া গড়িয়া থেকে গেছে বাগবাজার, যেখানে কোনো থিমের চটক নেই। সেই পুজো তাকে অ্যামেজ করেছে। সত্যি পুজোর তো এটাই মাহাত্ম্য। কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম ভবানীপুরের মল্লিক বাড়ির আরতি ছবি সরাসরি। এবার চেতলা অগ্রণীতে যাওয়া যাক। আমাদের আরেক প্রতিনিধি অপেক্ষা করছে, মমিতা চক্রবর্তী। মমিতা, চেতলার থিম এবার খুব ভালো। চেতলা অগ্রণী 24 ঘন্টার পুরস্কারও জিতেছে, লোক টানছে কেমন? দেখো, শ্রেয়সী বললো বাগবাজার ঐতিহ্যের পুজো, অয়ন বললো ম্যাডেক্স স্কয়ার মানে প্রেমের পুজো। আমি বলবো চেতলা অগ্রণীর পরিচয় করানোর জন্য বোধহয় কোনো রকম অলংকরণের প্রয়োজন নেই। তার কারণ চেতলা অগ্রণীর এই ছবিটাই, এই ক্রাউডের ছবিটাই বলে দেবে যে চেতলা অগ্রণীতে মানুষ কেন আসেন। এবং আমার সাথে কিছুক্ষণ আগেও কথা হচ্ছিল, তারা বলছেন কেউ 1 ঘন্টা, কেউ দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন, তারপর তারা ঢুকতে পেরেছেন। কতক্ষণ দাঁড়িয়ে ঢুকতে পারলে? কতক্ষণ দাঁড়িয়েছিলে লাইনে? অল্প একটু 5 মিনিট প্রায়। 5 মিনিট দাঁড়িয়েছিলে? এত ঘেমে গেলে কিভাবে? এত ঘেমে গেলাম, গরম আছে। তো শুধু এখানেও দাঁড়িয়ে লাইনে তো প্রায় কিছু না হলে ঘন্টাখানেক। লাইনে ঘন্টাখানেক? হ্যাঁ, ওইখান কোথা থেকে আসছেন আপনারা? আমি নিউলপুর থেকে। কোথা থেকে আসছো তোমরা? কোথা থেকে আসছো? পিকনিক গার্ডেন থেকে। আর কোথায় কোথায় যাবে? এখন দেশপ্রিয় পার্ক যাবে। পুজোর মধ্যে তো বৃষ্টিও হচ্ছে, কখনো টেনশন হচ্ছে সাজগোজ নষ্ট হয়ে যাবে? একদমই না, আগে ঠাকুর দেখা, তারপরে সবকিছু সাজগোজ যেখানে ইচ্ছে সেখানে যাক, কোনো টেনশন নেই কারণ। মানে বৃষ্টি পড়ুক কিন্তু দেখা যায়। ফুচকা খাওয়া হয়েছে? একদম, হ্যাঁ খুব খাওয়া হচ্ছে। উত্তর কলকাতায় গেছো? না এখনো যাইনি, যাবো। সারা রাতের প্ল্যান? না পরের দিন যাবো। দেখতেই পাচ্ছ পিউ যে চেতলা অগ্রণীতে যারা আসছেন তাদের অনেকের ডেস্টিনেশন অবশ্যই দক্ষিণ কলকাতা এবং দেশপ্রিয় পার্ক তো অবশ্যই আছে। এবং তারা বলছেন যে যেটা এবার ভিলেন হয়ে কাজ করেছিল অর্থাৎ বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু থাকলেও কোনো রকম টেনশন না করেই তারা জমিয়ে একেবারে প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছেন। এবং চেতলা অগ্রণীর এই প্রতিমা, যে প্রতিমা দেখতে পাচ্ছ শিল্পী ভবতোষ সুতার যে প্রতিমা নিয়ে এসছেন, সেই প্রতিমা দেখার জন্য কিন্তু বিকেল থেকেই এবং যত বেলা গড়িয়েছে তত কিন্তু এই ভিড় যেটা একেবারে জনপ্লাবনের কাজ করেছে। ঠিকই মমিতা, তুমি সেই ছবিও আমাদের দেখালে এবং প্রতিমাও ভীষণ সুন্দর। এখানে বিন্দুতে সিন্ধু দর্শন, এটাই মূল থিম। চেতলা অগ্রণীও কিন্তু যথেষ্ট ভিড় টানছে এবার। দক্ষিণ কলকাতার বিভিন্ন পুজোর মধ্যে জোর কম্পিটিশন। বিভিন্ন মণ্ডপ তো আপনাদের ঘোরাবই, তবে ভবানীপুর মল্লিক বাড়িতে বারবার যেতেই হচ্ছে। কোয়েল মল্লিক সেখানে নিজে রয়েছেন, প্রত্যেকবারই থাকেন, আমরা কথা বলেছিলাম তার সঙ্গে, শুনুন। ভবানীপুরের মল্লিক বাড়িতে 1925 সাল থেকে এই ঠাকুরদালানের পুজো হয়ে চলেছে। আর আমরা সঙ্গে পেয়ে গেছি এই মল্লিক বাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ 2 সদস্যকে। আমার সঙ্গে রয়েছেন রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক। প্রথমেই রঞ্জিত বাবুর কাছে জানতে চাইবো, 1925 সাল থেকে এই ঠাকুরদালানে পুজো হচ্ছে, এই বাড়ির পুজোর ঐতিহ্য তো একদম আলাদা।
এই বাড়িতে আমাদের বাড়িটা 12 মাসে 13 পার্বণ। এই যে দালান দেখছেন এখানে শুধু দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ সব পুজোই এখানে হয়। আর ভেতর বাড়িতে আরেকটা এরকম দালান আছে, সেখানে শুধু অন্নপূর্ণা পুজো হয়। তো এই পুজোটা আমরা সাংঘাতিক রকম এনজয় করি। পুজোর যে আধ্যাত্মিক দিকটা আছে সেটা তো একটা দিক, আর এই যে সকলকার সঙ্গে দেখা হচ্ছে, একটা গেট টুগেদার আনন্দ, এটাও আমাদের কাছে সমান মানে অ্যাকসেপ্টেবল জিনিস। সাংঘাতিক এনজয় করি আমরা। একটু যদি ছোটবেলার স্মৃতি শেয়ার করেন, কারণ ছোটবেলা ধরুন এরা বেচারা আনফর্চুনেট কতটা পেয়েছে আমি জানি না। আমাদের হাতে অফুরন্ত সময় থাকতো। অনেকদিন আগে থেকে স্কুল ছুটি হয়ে যেত, জবে থেকে ঠাকুর এখানে বানানো শুরু হতো, মাটি দেওয়া, রং করা, খড় বাঁধা, তবে থেকে আমরা এখানে থাকতাম। আর নিজেদের মধ্যে মাটি নিয়ে ছোড়াছুড়ি নিজেদের মধ্যে খেলাধুলো করতাম। সেটি ছিল অসাধারণ সব দিনগুলো ছিল। তুমি কতটা পেয়েছো এটা? আমি মাটি নিয়ে ছড়াছড়ি করিনি, কিন্তু আমি যেটা করেছি, আমরা ভীষণ ভোগ সাজানো বা পান সাজানো, বা হয়তো যেহেতু আমরা যৌথ পরিবার, অনেক সদস্যরা আছেন, অনেকের বয়স হয়ে গেছে, তারা নিচে নামতে পারেন না, তো তাদের ঘরে ঘরে গিয়ে প্রসাদ দেওয়া, এবং আমি আর আমার ছোটদি দুজনে মিলে আমরা একদম বয়সে কাছাকাছি, তো আমরা বিভ বেস্ট ফ্রেন্ডস, তো সব ব্যাপারে গল্প মজা হইচই। তারপরে নতুন বৌদিরা তারা যখন আসলো তখন আরো বেশি মজাটা বেড়ে গেল। বাড়িতে প্রচুর যেটা বাবা বললেন যে অ্যাকচুয়ালি সারা বছরের মধ্যে এই 5টা দিনের জন্য আমরা অপেক্ষায় থাকি, এবং মনে হয় কবে এই 5টা দিন আসবে, কবে আবার সবাইকার সঙ্গে দেখা হবে এবং মায়ের সঙ্গে একদম ডিরেক্ট 1-to-1 কথা হবে। দেখো সারা বছর তো আছে, কখনো না কখনো কোনো সময় মনে হয় কোনো একটা প্রার্থনা, মা এটা একটু কেন হচ্ছে বলো তো, মা ওটা কেন হচ্ছে বলো তো, অনেকগুলো কোয়েশ্চেন হয়। কিন্তু সত্যি কথা বলতে এই 5টা দিন যখন মায়ের সামনে আসি, তখন এই কোয়েশ্চেন্সগুলো মাথা থেকে তো বেরিয়ে যায়। আর শুধু একটাই প্রার্থনা হয় যে যাতে সবাই ভালো থাকে, আনন্দে থাকে, খুশিতে থাকে এবং সবাইকে আনন্দে রাখে। ভগবানের কাছে শুধু এটাই প্রার্থনা সবসময়।